হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। তবে ড্রামা শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই। আচ্ছা, আপনাদেরকে আমার ড্রামা একটুও ভালো লাগে না? তাহলে আপনারা কেন লাইক কমেন্ট করেন না? আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করলে আমি ভিডিও বেশি বানানোর মোটিভেশন পাই। তাই প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ওকে, তাহলে গল্প শুরু করি। স্টোরির শুরুতেই ফুকে দেখানো হয় সে একটি অদ্ভুত রোগে আক্রান্ত। এখন সে জেনে ফেলেছে তার হাতে একটু টাইম নেই। তাই গ্র্যান্ডমা তাকে কল দিয়ে বাসায় ডাকে, কারণ উনি নাকি কোনো মাস্টারকে পেয়েছে যে ফুকে ঠিক করতে পারবে। বাট ফুয়েরিটা বিলিভ হয় না, আর তার শরীরও অনেক খারাপ ছিল। এজন্য কার ব্রেক ফেল হয়ে তার বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। তখন ওইখানে আমাদের ফ্যামিলিটা আসে, যার নাম জ্যাং। জ্যাং হলো কুন্ডুন অমর হারার একজন সাধক। সে অমরত্ব লাভ এবং মহাবিপদ পার হতে ব্যর্থ হয়েছে। এখানে এসে ফুয়ের চিকিৎসা করে। ফুয়েতে বেশ সুস্থ হয়। সিনেমা 3 বছর পরে চলে আসে। জিয়াং কিছু একটা বাইক করতে চাচ্ছিল, তবে তার কাছে এতটা মানি নেই। এজন্য সে ভাবতে থাকে এখানে মানি আর্ন করা এতটা কঠিন কেন। ওই নিলামে এবার শেষ পণ্য নিয়ে আসা হয়, যেটা একটি ব্রেসলেট ছিল। জিয়াং এটা যেকোনো ভাবে বাই করতে চাচ্ছিল। ভেতরে ফুকে দেখানো হয় সেও এটা দেখার পরে বাই করার জন্য মরিয়া হয়ে পড়ে। বাইরে জিয়াং প্রাইস বলে, তবে ফু এর থেকেও বেশি প্রাইস বলে ওইটা বাই করে না। আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তার কোনো খোঁজ পাওয়া গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, দুঃখিত ভাইস প্রেসিডেন্ট, সারা দেশে হসপিটাল, ক্লিনিক, এমনকি মেডিকেল কলেজের ছাত্রদেরও তদন্ত করা হয়েছে। আপনি যে অ্যাকিউপাঞ্চারকে খুঁজছেন তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আপনি হয়তো এটা স্বপ্ন দেখেছেন। ফুই এবার অসুস্থ হয়ে পড়ে। এরপরেও ভাবছিল তুমি কোথায়। অ্যাসিস্ট্যান্ট ফুয়ের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। বাইরে জিয়াং এই রুমে আসছিল। সে এবার বাইরে থেকেই বুঝতে পারে ভেতরে কেউ অসুস্থ। তবে তাকে তো ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। জিয়াং বলে ভেতরে কেউ অসুস্থ, তাকে বাঁচানোটা জরুরি। আমায় ঢুকতে না দিলে ও তো মারা যাবে। নিরাপত্তা রক্ষা পারে তোমার মতো মেয়ে আমরা অনেক দেখেছি, যারা ভাইস প্রেসিডেন্টের কাছাকাছি আসার জন্য অনেক কিছু করে। জিয়াং এদের কথাবার্তা শুনে বিরক্ত হচ্ছিল। এর জন্য এদের উপরে ম্যাজিক করে ভেতরে চলে আসে। ফু যখন তাকে দেখে তখন তো পুরো অবাক। অ্যাসিস্ট্যান্ট তো কোনো কিছুই জানতো না। জিয়াং এবার ফুয়ের চিকিৎসা করতে শুরু করে। ফু বলে, এটা কি সত্যি তুমি? আমি স্বপ্ন দেখছি না, সত্যি তুমি? তুমি আবার আমাকে বাঁচালে? জিয়াং বলে, তুমি কে? তার তো ফুয়ের ব্যাপারে কোনো কিছু মনে ছিল না। তার এবার ওই ব্রেস সাইটের দিকে নজর যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, এই ব্রেস সাইটটি আমাদের ভাইস প্রেসিডেন্ট ভবিষ্যতে কাউকে উপহার দেওয়ার জন্য বাই করেছে। ফুয়ে এবার থেকে ব্রেস সাইটটি দিয়ে বলে, এটা তোমার জন্যই। জিয়াং অবাক হচ্ছিল। সে এবার ওই ব্রেস সাইটে নিজের পাওয়ার খোঁজার ট্রাই করে, বাট এটা তো কাজই করছিল না। এজন্য আবারও ফুকে দিয়ে দেয়। তখন তাদের দুজনের স্পর্শ হয়। এতে ওই ব্রেসলাইটটিতে পাওয়ার সঞ্চয় হচ্ছিল। জিয়াং বুঝতে পারে সে যদি ফুয়ের কাছাকাছি থাকে তাহলে এটা হয়তো কাজ করবে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, মিস, আমাদের ভাইস প্রেসিডেন্ট কি এখন পুরোপুরি সুস্থ? জিয়াং বলে, ভালো, তবে পুরোপুরি সুস্থ নয়, আর মাত্র 3 দিন বাঁচবে। অ্যাসিস্ট্যান্ট বলে, না, এটা হতে পারে না মিস, আপনাকে আমাদের ভাইস প্রেসিডেন্টকে সুস্থ করতেই হবে। জিয়াং বলে, কেবলমাত্র 3 রাত একসঙ্গে বসবাস করলেই এর চিকিৎসা করা সম্ভব। এটা শুনতে বলে, ওকে ঠিক আছে। জিয়াং এবার যেতে যেতে বলে, যত তাড়াতাড়ি সম্ভব জিয়াং পরিবারের বাড়িতে আমাকে খুঁজে নিতে এসো। আর বেশি সময় নেই, এর চেয়ে দেরি হলে চিকিৎসা করতে গেলে খুব দেরি হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে, ভাইস প্রেসিডেন্ট, উনি বলল প্রতিদিন একসঙ্গে থাকতে হবে। চিকিৎসার জন্য 3 রাত একসঙ্গে থাকতে হয়। সে নিশ্চয়ই আপনাকে বিয়ে করতে চায়। ফু বলে, তাহলে বিয়ের প্রস্তুতি শুরু করা যাক। একটু পরে এদের জিয়াং হাউসের বাড়ি দেখানো হয়। ফু জিয়াং এর জন্য অনেক অনেক গিফট রেডি করেছিল। জিয়াং বুঝতে পারে ফু তার জন্য যে গাড়িটি রেডি করেছে ওইটায় কোনো সমস্যা আছে। অ্যাসিস্ট্যান্ট বলছিল, ম্যাডাম, এটা বিদেশ থেকে রাতারাতি বিমানে করে আনা হয়েছে, এতে কোনো সমস্যা নেই। ফু এবারেও অ্যাসিস্ট্যান্টকে চেক করতে পারে। অ্যাসিস্ট্যান্ট চেক করে বলে, ভাইস প্রেসিডেন্ট, এটা ব্রেক লাইন কেটে দেওয়া হয়েছে। জিয়াং এবার সকল গাড়িগুলো ভালোভাবে দেখে, তারপর বলে 2 নাম্বারটাই আমরা যেতে পারি। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল ম্যাডাম কিভাবে জানলো এই গাড়িতে সমস্যা আছে। একটু পরে এরা ফু হাউসে চলে আসে। জিয়াং তার বাসা দেখে বুঝতে পারে সমস্যাটি এখানে। ফুয়ের জীবনকাল তো বেশি সময়ের জন্য নয়, তাকে এখন ফুয়ের কাছে ডক্টর হিসেবে থাকতে হবে, যাতে ফুয়ের চিকিৎসা করার সঙ্গে সঙ্গে তার পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট করবে এটাও বুঝতে পারে। জিয়াং তার ব্যাপারে ফুকে সবকিছু বলতে চাচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল ফু তাকে বিলিভ করবে না। তবে ফু জানায়, আমি তোমায় বিলিভ করি। অ্যাসিস্ট্যান্ট এখানে একটি গ্র্যান্ড মাস্টারের ব্যাপারে পারে। উনিও বুঝতে পেরেছিল এই ভিলাতে প্রবলেম আছে, বাট এরা বিলিভ করেনি।
এর জন্য গ্র্যান্ডমাস্টারকে পুলিশের হাতে তুলে দিয়েছে। জিয়াং ভাবে এরা তো অতি প্রাকৃতিক শক্তিতে মেরে পড়ে না, আমায় এটা অবশ্যই লুকিয়ে রাখতে হবে। সবাই এবার ভেতরে আসে। জিয়াং চারিদিকটা নোটিস করছিল, সবকিছুই কেমন জানে অদ্ভুত। জিয়াং এর শরীর আবারও হঠাৎ খারাপ হতে শুরু করে। সবাই তাকে সামলানোর ট্রাই করছিল। তখনই আন্টি আর কাছের সিস্টার আসে। তারা জিয়াংকে ফুয়ে ক্লোজ হতে দেখে তাকে সরিয়ে দিচ্ছিল। ফু জানায় সে আমার ওয়াইফ। কাজিন সিস্টার বলে তুমি একটি ধূর্ত মহিলা, তোমার এই পরিবারের কোনো জায়গা নেই। ফু বলে সম্মান দেখাও, সে তোমার সিস্টারের না। কাজিন সিস্টার বলে ভাই তুমি এতটা অসুস্থ, এরপরেও সে তোমায় বিয়ে করছে, তাহলে স্পষ্ট সে তোমার টাকার পেছনে লেগেছে। ফু বলে আবার আমি বলছি সে আমার ওয়াইফ, কেউ যদি তাকে অসম্মান করার ট্রাই করে তাহলে তার এখানে কোনো জায়গা নেই। আন্টি এটা শুনে জিয়াংকে বলে ফুয়ের রুম দোতলায়। জিয়াং এবার আন্টিকে ধন্যবাদ বলে ফুকে নিয়ে ওপরে চলে আসে। নিচে আন্টি বলছিল সে না বিয়ে করে এখানে এসেছে, আজ ওয়েডিং নাইটেই তাকে শেষ হতে হবে। তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য বিয়ের উপহার পাঠাচ্ছি। ওপরে জিয়াং বলছিল খোলো। ফু বলে আমি এখনো প্রস্তুত নই। জিয়াং বলে তুমি এত বড় মানুষ, কিসের প্রস্তুতি নেবে? ফু অবাক হচ্ছিল। জিয়াং বলে নেগে ঠাও, আমি বাথরুমে যাচ্ছি। ফু এটা শুনে আবারও অবাক হয়। তবে সে একটু পরে ওয়াশরুমে চলে আসে। জিয়াং বলে তোমার বাথরুম খুলে এর মধ্যে বসে পড়ো, আমি এটার মাঝে কিছু ওয়াইন ঢেলে দিচ্ছি। ফু এবার নিজেকে ওপেন করে ওইখানে বসে। জিয়াং এর নজর তার দিকে চলে যাচ্ছিল। ফু বলে আমার এখানে কতক্ষণ থাকতে হবে? জিয়াং এবার কিছু বলতে আসলেই তার উপরে পড়ে যায়, ফলে দুজনের অ্যাক্সিডেন্টাল কেস হয়। ফু এতে শক্ট হয়েছিল। জিয়াং বলে এটা ভুল করে হয়ে গেছে, আর তোমার এখানে 30 মিনিট থাকলে চলবে। ফু মনে মনে ভাবছিল এক্ষুনি যে পিস্টি হলো, এটা আগের মতো নয়, কেমন অন্যরকম। জিয়াং বলে তোমার মাঝে এই 20 বছর হলো সুপ্ত ছিল, এখন নিরাময়ের জন্য ফেস ওয়াশ, গোসল এবং অ্যাকিউপাঞ্চার প্রয়োজন। দেখবে তুমি ঠিক হয়ে যাবে। ফু এটা শুনে হ্যাপি হয়। একটু পরে জিয়াং বেডে ছিল। ফু তাকে এইভাবে দেখে অবাক হয়। জিয়াং তাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারে। ফু এবার শুয়ে পড়ে। জিয়াং বলে তোমার আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে, এরপরেই তুমি সুস্থ হয়ে যাবে। ফু ধন্যবাদ জানায়। জিয়াং বলে এটা প্রয়োজন নেই, তুমি আমার ভিভিআইপি গ্রাহক। এটা বলে মনে মনে ভাবছিল আমি তোমার মাঝে থেকে আধ্যাত্মিক শক্তি শোষণ করতে পারছি, এতে ধর্মীয় উপকরণ কেনার জন্য আমার টাকাও লাগছে না, এতে আমি তো লাভবানই হচ্ছি। সে এবার বারান্দায় আসে, তারপর বোঝার ট্রাই করে কোথায় প্রবলেম আছে। সে তো এখানকার ইভিল পাওয়ার দূর করারও চেষ্টা করেছিল, এতে এই বাসার উপরে সে ইভিল পাওয়ার প্রয়োগ করেছে, তার উপরে আসর পড়ে। এগুলোর পরে জিয়াং রুমে আসলে ফুকে খুবই কষ্টকর অবস্থায় দেখতে পায়। সে বাজে স্বপ্ন দেখছিল, আর তার শরীরও খারাপ হচ্ছিল। জিয়াং আবারও তার চিকিৎসা করতে শুরু করে, তবে এটা করতে গিয়ে তার শরীরই খারাপ হয়ে যায়। ফু সুস্থ হতে তার জিয়াং এর জন্য অনেক চিন্তা হচ্ছিল, এজন্য ডক্টরকে ডেকে পাঠায়। ডক্টর বলে ওনার কোনো কিছু হয়নি, উনি শুধু ক্লান্ত। ফু বলে সত্যি? ডক্টর বলে হ্যাঁ। ফু বলে তাহলে আমাকেও চেক করে নিন। ডক্টর তাকে চেক করে তো পুরো অবাক, কারণ ফুয়ের কন্ডিশন বেশ ভালো। আন্টি এটা শুনে অবাক হয়, সঙ্গে বিরক্ত, কারণ এমনটা হলে ওনার প্ল্যান তো ফেল হবে। ফু যখন এবার জিয়াংকে টাচ করে তখন সে উঠে পড়ে। ফুয়ে তার জন্য চিন্তা হচ্ছিল, তবে জিয়াং ভাবতে থাকে তোমাকে বাঁচাতে গিয়ে আমি আমার হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছি, এরপরেও তোমার লাইফ কেবল 72 ঘন্টা দেখাচ্ছে, এতে আমার তো বেশ লোকসান হয়ে গেল। আমাকে মেইন সমস্যাকে খুঁজে বের করতে হবে। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। ফু উঠে জিয়াংটাকে সেভ করে। ফু এবার একটু ভেবে বলে আমি যদি সুস্থ হয়ে যাই এরপরে কি আমরা একসঙ্গে থাকতে পারি? জিয়াং বলে তুমি এটা কি বলছো? ফু বলে আমি তোমায় সত্যি সত্যি লাইক করতে শুরু করেছি। জিয়াং বলে আমাদের রিলেশন ডক্টর পেশেন্টের, তাই এটা নিয়ে তুমি বেশি ভাববে না। ফু বলে ওকে তুমি রুমে থাকো, আমি গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। একটু পরে জিয়াং অনলাইনে তার একটা জিনিস দেখছিল, বাট ওইটা প্রাইস অনেক বেশি, তার কাছে এতটা মানিও নেই। তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, জিয়াংকে কেউ ট্রিটমেন্টের জন্য বুক করেছে, সে যদি তাকে সুস্থ করে দিতে পারে তাহলে 200 মিলিয়ন পাবে। আর ওই ক্লায়েন্টই ছিল ফু। জিয়াং এত মানি পাবার কথা শুনে এক্সাইটেড হয়ে যায়। ফু এবার ওইখানে আসে। জিয়াং তখন এক্সাইটেড হয়ে বলে তুমি চিন্তা করো না, তোমার আশেপাশে আমি ডেভিল ডেমন কোনো কিছু আসতে দেব না। ফু বলে তুমি কি বলছো? জিয়াং এবার নোটিস করে তার ফোনে পুরো 50 মিলিয়ন এসেছে, তবে তা তো 200 মিলিয়ন পাবার কথা ছিল। ফু ম্যাজিকে বিলিভ করে না, তার মানে সে কি তাকে মানি দেবে না? সে এবার ফুকে জিজ্ঞেস করে তুমি কি ট্রিটমেন্টের জন্য আমাকে এই মানি দিয়েছো? ফু বলে একদম না, এটা তো গিফট হিসেবে আমি তোমায় দিয়েছি। জিয়াং বলে তাহলে তো আমি এটা নিতে পারবো না, আমার এটা চ্যারিটি করে দিতে হবে। ফু বলে এটা এখন তোমার মানি, তাই তোমার যা খুশি তাই করতে পারো। আন্টিকে ওই ইভেল মাস্টারের কাছে দেখানো হয়,
উনি বলে ফুয়ের সঙ্গে শুধু একটি মেয়ে আছে, তবে সে কি এই ম্যাজিক ব্রেক করতে পারবে? ইভিল মাস্টার বলে তোমায় আমি যেটা রেখে দিতে বলেছি ওইটাকে রেখেছো? আন্টি তখন বলে হ্যাঁ আমার মেয়েকে দিয়ে আমি ওই রুমে ওইটা পাঠিয়ে দিয়েছি। ইভিল মাস্টার বলে তাহলে চিন্তা করো না, এবার সবকিছু আমাদের কন্ট্রোলে চলে আসবে। সিন কাট হয়ে ফুয়ের কাছে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট বলছিল গ্র্যান্ডমা আপনার জন্য একটি মাস্টারকে রেডি করেছে, ওনার ট্রিটমেন্ট অনেক ভালো। দেখুন উনি তো 5 স্টার পেয়েছে। জিয়াং তখন ফুয়ের জন্য স্যুপ নিয়ে আসছিল, সেগুলো শুনে বলে ওই মাস্টার তো আমি এত ভালো ট্রিটমেন্ট করি, তাহলে 5 স্টার তো পাবোই। ভেতরে ফু অ্যাসিস্ট্যান্টে বলে এই লোকগুলো ধোঁকাবাজ হয়, তুমি এর নামে পুলিশে কমপ্লেন করে দাও। জিয়াং এটা শুনে ভয় পেয়ে গেলে তার উপরে গরম স্যুপ পড়ে যায়। ফু এটা দেখতে পেলে তাড়াতাড়ি বাইরে এসে তার অনেক বেশি কেয়ার করছিল। জিয়াং বলছিল আমি ঠিক আছি, তার নজরে এবার অ্যাসিস্ট্যান্টের দিকে যায়। তার মাঝে থেকে ইভিল স্পিরিট আসছিল, তার মানে তার কোনো বিপদ আছে। ফু জিজ্ঞেস করে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কি কোনো ম্যাটার আছে? জিয়াং বলে এটা তো খুবই স্মল ম্যাটার, আমি সামলে নিব। এটা বলে অ্যাসিস্ট্যান্টের হাত ধরে যেতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এবার নিজেকে ছাড়িয়ে নেয়, না হলে ফু যে তার 12টা বাজিয়ে দেবে। জিয়াং এটা বুঝতে পেরে দিয়ে হাত ছাড়িয়ে নেয়। তারপর অ্যাসিস্ট্যান্টকে ডেকে বাইরে নিয়ে আসে। বাইরে জিয়াং ভাবছিল আমি তাকে যেটা বলতে চাচ্ছি এটা শোনার পরে সে আবার রিপোর্ট করে দেবে না তো? তবে এটা তার লাইফের ব্যাপার, তাই আমাকে তাকে এগুলো জানাতেই হবে। সে এবার অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার লাইফে বিপদ আছে, এটা তোমার কাছে রাখো, বিপদে পড়লেই তুমি এটা ব্যবহার করবে। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনি কি ম্যাজিক জানেন? জ্যান তখন হ্যাপি হয়ে বলছিল হ্যাঁ একটু। এইসব কথাবার্তার মাঝখানে তারা নোটিস করে ওপর থেকে ফু তাদেরকে দেখছে, এজন্য এরা চুপি চুপি কথা বলতে শুরু করে। একটু পরে অ্যাসিস্ট্যান্টকে গাড়ি দেখানো হয়, সে তো জ্যানের বলা কথাগুলোই মনে করছিল। এর মধ্যে একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তবে তার কাছে জানিয়ে দেওয়া ওই জিনিসটি ছিল যেটার ফলে সেখানে বেঁচে যায়। এতে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে জিয়াংকে বলে আপনি সত্যি ম্যাজিশিয়ান, আপনার জন্য আজকে আমি বেঁচে গিয়েছি। ফিউচারে আপনার যদি আমাকে কোনো সময় প্রয়োজন হয় অবশ্যই আমায় জানাবেন, আমি আপনাকে হেল্প করব। জিয়াং এর এটা শুনে ভালো লাগে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি ম্যাজিশিয়ান, এটা ভাইস প্রেসিডেন্টকে কেন জানাচ্ছেন না? জিয়াং বলে তুমি ভালোভাবেই জানো সে এগুলোতে বিলিভ করে না, তাই এই সবকিছু আমাকে সিক্রেটলি করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে কোনো ব্যাপার না, আমি আপনার সঙ্গে সবসময় আছি। জিয়াং এবার তাকে কাছে দিকে বলে দেয় তারা যে মাস্টারকে অ্যাপার্টমেন্ট করছিল ওইটা সেই। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে আরো এক্সাইটেড হয়। ফু এবার ওইখানে এসে বলে তোমরা কি করছো? জিয়াং এবার এই ম্যাটারটা হ্যান্ডেল করতে বলে চলো আমরা করতে যাই। ফু রুমের দিকে যাচ্ছিল। জিয়াং বলে আমি তো বাইরে যেতে চাচ্ছিলাম। ফু বলে আমরা লাগেজ প্যাক করে রিসোর্টে যাব, ওইখানেই আমরা ঘুরব। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আপনাদের ওইখানে যাওয়া উচিত, কারণ আপনাদের নিউ ম্যারেজ হয়েছে। জিয়াং যখন ফুয়ের সঙ্গে যাচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট ইশারা করে বলে সে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করবে। একটু পরে এরা যখন বের হচ্ছিল তখন আন্টির সঙ্গে দেখা হয়। আন্টি ভাবছিল ইভিল মাস্টারের পাওয়ার কি এখনো অ্যাক্টিভেট হয়নি, এরা তো স্বাভাবিক আছে। জিয়াং এবার আন্টির নকেটের দিকে নোটিস করে, ওইটা কেমন অদ্ভুত। তার মনে হচ্ছিল এইসব ম্যাজিক হয়তো আন্টি পাওয়াচ্ছে, বাট উনি কি বুঝতে পারছে না এগুলোতে ফিউচারে ওনারই প্রবলেম হবে। সে এবার আন্টির সামনে অ্যাক্টিং করে বলে আমরা তো নিজেদের হানিমুনে যাচ্ছি, বাই চান্স আপনি কি আবার আমাদের সঙ্গে যাবেন যাতে আমরা বেবি করব ওইটা দেখতে পারেন। ফু তার এসব অদ্ভুত কথাবার্তা শুনে অবাক হচ্ছিল। আন্টি এবার মনে মনে ভাবে এই মেয়ে সত্যি অনেক বেশি চালাক, সে ফুকে সিডিউস করে তাড়াতাড়ি বেবি করতে চাচ্ছে যাতে এই ফ্যামিলিকে নিজের আয়ত্তে আনতে পারে। তবে আমি এটা মোটেও হতে দেব না। উনি এবার নিজের নগের ধরে কিছু একটা করার ট্রাই করছিল। জিয়াং এটা বুঝতে পেরে ফুকে কিস করে দেয়। জিয়াং এর পাওয়ার তো বেশ শক্তিশালী, এজন্য আন্টির নগেরটি এখানে ভেঙে যায়। জিয়াং এতে হ্যাপি হয়ে বলে আন্টি এটা কি হলো? আশা করছি আপনার নগেরটি অনেক দামি নয়। সে তো আন্টিকে নিয়ে মজা করে ফুকে নিয়ে চলে যায়। আন্টি এবার ভাবতে থাকে একবার তোমরা আবারও ওল্ড হাউসে ব্যাক করো, ওই দিনই তোমাদের শেষ দিন হবে। একটু পরে এদেরকে রিসোর্টে দেখানো হয়। জিয়াং এখানে নোটিস করে ওই নকটি ভাঙার পরে ফুকে বেশ হ্যান্ডসাম লাগছে। জিয়াংকে এসব বিহেভ করতে দেখে ফু বলে আমাকে অনেক প্রিটি লাগছে। জিয়াং বলে হ্যাঁ তুমি অনেক বেশি হ্যান্ডসাম। ফু বলে তার মানে তুমি আমায় লাইক করো? জিয়াং এটা শুনে অবাক হয়ে যায়। ফু জিয়াং এর ক্লোজ হচ্ছিল, তখনই একটি ছেলে আসে যে জিয়াংকে মাস্টার বলতে চাচ্ছিল। তবে জিয়াংকে আটকে বলে নিজের মুখ বন্ধ রাখো, না হলে আমি গোস্ট হয়ে তোমায় ভয় দেখাবো। ফু এবার জিজ্ঞেস করে তুমি কি মিস্টার স্যামকে চেনো? জিয়াং তখন বলে আসলে তার ড্যাড তো অসুস্থ ছিল, তখন ওরা ট্রিটমেন্ট করতে আমি তাদের বাসায় গিয়েছিলাম, তখন থেকে তার সঙ্গে আমার পরিচয় আছে।
এটা বলে স্যানকে নিয়ে দৌড়ে চলে যায়। ফু এদের দুজনকে এত ফ্রিলি কথা বলতে দেখে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এদের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করো, আমি জানতে চাই তারা সত্যি কিভাবে পরিচিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট যাবার পরে এখানে স্যানও চলে যায়। ফু তখন জিজ্ঞেস করে, তুমি তার সঙ্গে কি কথা বলছিলে? জিয়াং বলে, তেমন কিছু না। সে এবার ফুকে নিয়ে যেতে লাগে, তখন নোটিস করে তার মাঝে পাওয়ার আসছে। এর মানে কিছু করলে শুধু সে পাওয়ার পাবে না, এইভাবেও তার কাজ হচ্ছে। এটা তো বেশ ভালো। একটু পরে দুজন হোটেল রুমে চলে আসে। জিয়াং এখানে বেশ এক্সাইটেড ছিল, কারণ একে তো রুমটি অনেক সুন্দর, দ্বিতীয়ত ফুয়ের টাইম লিমিট এখন অনেকটা বেড়ে গিয়েছে। তার মানে এবার তার শুধু প্রফিটই হয়েছে। ফু তো দাঁড়িয়েছিল। জিয়াং এবার তাকে টেনে সোফায় নিয়ে নেয় আর বলে, চলো ট্রিটমেন্ট শুরু করা যাক। ফু বলছিল, এখন না। জিয়াং বলে, তো কখন? তুমি কি ঠিক হতে চাও না? ফু এবার বলে, আমাদের কি কিছু করতে হবে? জিয়াং বলে, তুমি সবসময় কেন এমনটা ভাবো? এখন নিডল দিয়ে সকল কাজ হয়ে যাবে। সে এবার ফুয়ের ট্রিটমেন্ট শুরু করে। ফু ঘুমিয়ে পড়েছে। ঘুমের মাঝে সে বাজে স্বপ্ন দেখছিল। ওইখানে জিয়াং এর রূপে তাকে একটি ডেমন ডেকে নিয়ে যায়, তারপর তার সঙ্গে খুবই অদ্ভুত বিহেভ করে। লাস্টলি সে নিজেকেও শেষ করে আর ফুকেও শেষ করে। এইসব স্বপ্ন দেখে সে প্রচন্ড ভয় পাচ্ছিল। জিয়াং তাকে এইভাবে দেখে বুঝতে পারে নিশ্চয়ই কোনো প্রবলেম চলছে। সে এবার তার স্বপ্নের ভিতরে ঢুকে বুঝতে পারে ওইখানে তো ডেমন এসেছে। ওই ডেমনের কাজ সকলের স্বপ্নে গিয়ে তাকে ভয় দেখানো। জিয়াং এবার ফুককে শান্ত করতে তার স্বপ্নে চলে যায়। তারপর ডেমনকে বলে, তোমার কাজে এগুলো, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। সে এবার নিজের পাহাড়ের সাহায্যে তাকে তাড়িয়ে দেয়। এরপর ফুকে বাঁচিয়ে তার স্বপ্ন থেকে বের হয়ে আসে। দুজনেরই ঘুম ভেঙেছে। জিয়াং ফুকে সুস্থ দেখে হ্যাপি হচ্ছিল। ফু এবার জিয়াংকে কিস করতে চায়, তবে জিয়াং সরে আসে আর বলে, চলো আমাদের এক্সারসাইজ করা উচিত। ফু এবার উঠে তাকে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। সে তো এখানে অনেকটা লং টাইম কিস করে। তারপর বলে, আমি তোমার সঙ্গে এক্সারসাইজ করতে রাজি। জিয়াং বলে, আমি ওইগুলো বলিনি, আমি তো মেডিটেশনের কথা বলছিলাম। এগুলো বলতে বলতে সে তো অনেক বেশি শাই ফিল করছিল। এছাড়াও ওয়াশরুমে চলে আসে। সিন কাট হয়ে দেখানো হয় এরা একসঙ্গে খাবার খাচ্ছে। তখন জিয়াং এর কাছে স্যানের কল আসে, যেটা দেখে ফু জেলাস হচ্ছিল। এই কারণে জুস দেওয়ার বাহানায় ফোনটি উড়ে দেয়, যাতে জিয়াং এটা নোটিস না করে। এটাই শেষ নয়, সে তো অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে, তুমি স্যানকে সকল জায়গা থেকে ব্লক করে দাও, যাতে সে জিয়াং এর সঙ্গে কোনোভাবে দেখা করতে না পারে। তাকে এইভাবে কথা বলতে জিয়াং দেখে তাকে দেখতেই থাকে। ফু যখন তাকে নোটিস করে তখন সেও তার ক্লোজ হয়ে কিস করতে আসছিল, বাট এদের ডিস্টার্ব দিতে ওইখানে স্যান চলে আসে। তার হাতে তো এখানে বক্সও ছিল। ফু বলে, তুমি এখানে কিভাবে আসলে? স্যারের নজর তো এখানে খাবারের দিকে যায়, এজন্য সে বসে তাড়াতাড়ি খাবার খেতে যাচ্ছিল। তবে ফু জেলাস হয়ে ওই টেবিলটিকে ঘোরাতে শুরু করে, যাতে স্যান খেতে না পারে। তবে স্যান তো ঠিকই খাবার নিয়ে খেয়ে নেয় আর খাবারের অনেক প্রশংসা করে। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে আসে। ফু তখন রেগে তার দিকে তাকায়, কারণ সে অ্যাসিস্ট্যান্টকে একে আটকাতে বলেছিল, বাট সে তো দেখছি কোনো কাজই করছে না। অ্যাসিস্ট্যান্ট যখন স্যানকে বের করতে লাগে তখন স্যান বলে, আমি শুধু একটু খাবারই খাচ্ছি, তুমি কতটা কৃপণ, আমায় একটু খাবারও খেতে দিচ্ছ না। জিয়াং বলে, ওকে অনেক হয়েছে, বলো তুমি কেন এখানে এসেছো? স্যান এবার তাকে ওই বক্সটি দেয়। জিয়াং যখন ওইটা ওপেন করে তখন একটি ইভিল বার বের হয়, যেটা সরাসরি ফুয়ের কাছে যাচ্ছিল। জিয়াং তাড়াতাড়ি ম্যাজিক করে ফুয়ের ওইখানে লক করে দেয়, ফলে ইভিল পাওয়ার তাকে টাচ করতে পারে না। ফু বলে, তুমি এগুলো কি করছো? জিয়াং বলে, মশা দেখছো অনেক মশা, ওইগুলোই আমি তাড়াচ্ছিলাম। ফু তার এসব কথা শুনে তো পুরো অবাক। স্যান এবার ওই বক্সের মাঝ থেকে আরেকটি পেইন্টিং বের করে তাকে দেখাতে শুরু করে, যেটাতেও প্রবলেম ছিল। জিয়াং তাই তাড়াতাড়ি ওইটা ভেতরে ঢুকিয়ে দেয়। তখনই ফুয়ের কেমন জানি ঠান্ডা লাগছিল। জিয়াং এবার স্যানকে তার ম্যাজিক কাটিয়ে বলে, আপাতত এটা তুমি সেভ করবে, আমি এ বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। স্যান এতে হ্যাপি হয়ে তাকে পেমেন্ট করে দেয়। দূর থেকে ফু ভাবছিল তারা কি করছে, সে তো জিয়াংকে এ ব্যাপারে কোয়েশ্চেন করে। জিয়াং এবার তাকে আস্তে আস্তে বলে, অ্যাকচুয়ালি তার কিছু সিক্রেট প্রবলেম আছে, যেটা আমরা জোরে জোরে বলতে পারবো না, এই জন্যই এইভাবে কথা বলছি। ফু এটা শুনতে বলে, তুমি কোনো ছেলের সিক্রেট প্রবলেমের ট্রিটমেন্ট করতে পারো না, তার তো কোনো মেয়ে ডক্টরের কাছে যাওয়া উচিত। স্যান বলে, সে কেন আমার ট্রিটমেন্ট করতে পারবে না? ফু বলে, কারণ আমি তার হাজবেন্ড। স্যান এটা শুনে বলে, কি তুমি ম্যারিড? ফু এবার জিয়াংকে সরিয়ে বলে, তাকে রেসপেক্ট দাও। স্যান বলে, তুমি আমার গ্র্যান্ডপাকে সেভ করেছিলে, উনি তো আমাদের ওয়েডিং নিয়েও ভাবছিল, বাট তুমি অলরেডি ম্যারেজ করে নিয়েছো। ফু এটা শুনে আরো রেগে যায়, কারণ একই তো ওদের সিক্রেট প্রবলেম আছে, এর উপরে সে আবার ম্যারেজ নিয়ে কথা বলছে। দুই ছেলের মাঝে এখানে অনেক বেশি আর্গুমেন্ট শুরু হচ্ছিল। এদের ঝগড়া দেখে তো আমার অনেক হাসি পায়, তবে জিয়াং বিরক্ত হচ্ছিল।
এজন্য ফুকে বলে আমি কফি খেতে চাই, তাও আবার তোমার হাতে। ফুকে এবার ওইখান থেকে যেতে হয়। জিয়াং তখন স্যানের সঙ্গে কথা বলতে শুরু করে। স্যান বলে যবে থেকে আমি এই পেইন্টিংটা ট্রাই করেছি তবে থেকে একটি ডেমন আমায় ভয় দেখাচ্ছে। ওই ডেমন তো তার থেকে অনেক অনেক গিফটও নেয়, ড্রেস, ব্যাগ, জুয়েলারি আরো অনেক কিছু। স্যান তাকে প্রায় সবকিছুই দিয়েছে। এরপরেও ওই ডেমন হ্যাপি হয় না, তাকে সবসময় শুধু ভয় দেখায়, এমনকি তাকে মারেও। জিয়াং এর এগুলো শুনে হাসি পায়। সে এবার স্যামকে আবারও পেইন্টিংটি বের করতে পারে। স্যাম পেইন্টিংটি বের করতেই ওই ডেমন বের হয় আর স্যানের থেকে অনেক অনেক জিনিস চাইতে থাকে। স্যান এদিকে সরে আসলে ওই ডেমন অনেক রেগে গিয়ে তাকে মারতে আসছিল। তবে জিয়াং সামনে চলে আসে, তারপর বলে সে তোমার কি করেছে, তুমি কেন তাকে ভয় দেখাচ্ছ? জানি তোমার হাজবেন্ড তোমায় চিট করেছে, তাই বলে দেখো তুমি নিজের কি অবস্থা করেছো। ওই সিটারের কথা তুমি এখনো ভেবে যাও। সেখানে ওই ডেমনকে অনেক কিছু বোঝায়। ডেমন এতে বুঝে যায় সে হয়তো সত্যিই মিস্টেক করছে, এজন্য নিজে থেকে চলে যাচ্ছিল। জিয়াং তাকে হাতের মাঝে নিতে লাগে, তখনই ফু চলে আসে। জিয়াং এর জন্য তাড়াতাড়ি হাত পেছনে করে নেয়। ফু বলে আমি তোমার জন্য কফি নিয়ে চলে এসেছি, তবে তোমার পেছনেটা কি কেমন কালো কালো অন্ধকার লাগছে। জিয়াং বলে তোমার ভুল হচ্ছে, তবে ফুতে স্পষ্ট দেখতে পারছিল। জিয়াং এবার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে। অ্যাসিস্ট্যান্টও জানায় কই ম্যাডামের পেছনে তো কোনো কিছুই নেই। আঙুলিতে মনে হতে থাকে সে হয়তো ভুল দেখছে। জিয়াং এবার ফুকে নিয়ে বাড়ি চলে আসে। স্যান জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের বস ম্যাজিকে বিশ্বাস করে না। স্যান বলে তাহলে তো ভালো, এইবার আমার নিশ্চিত চান্স আছে, কারণ আমি তো জিয়াংকে পুরো বিলিভ করি। বাইরে জিয়াং আর ফু যখন হাঁটছিল তখন জিয়াং ভাবতে থাকে আমি এর থেকে পাওয়ার নিচ্ছি, এটা ঠিক আছে, বাট তাকে সেভ পাওয়ার জন্য আবার তাকে পাওয়ার দিচ্ছিও। এখন তো আমার মনে হচ্ছে আমি তার ব্যাটারি, যখনই তার প্রয়োজন তখনই সে আমায় কাজে লাগাচ্ছে। ফু এবার তাকে দেখতে থাকে। জিয়াং বলে কোনো ব্যাপার না, সে এতটা হ্যান্ডসাম, তার ব্যাটারি হয়ে থাকতেও আমার কোনো সমস্যা নেই। ফু বলে তুমি এইভাবে তাকিয়ে আসছো, আমার কি কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। জিয়াং বলে তুমি এখন পুরো সুস্থ আছো। তখনই ওইখানে একটি ফরচুন টেলার আসে, যে ফুকে বলছিল তোমার হাতে তো বেশি টাইম নেই। ফু ওই লোকটিকে একদমই বিশ্বাস করে না, কারণ তার ব্যাপারে অলরেডি সবাই জানে। এজন্যই হয়তো এই লোকটিও বলছে এগুলো। জিয়াং ভাবে এটাই সুযোগ, ফুকে বিলিভ করাতে হবে ফরচুন টেলিং বলে কোনো কিছু এক্সিস্ট করে। সে এবার ফুকে বলে আমাদের ওনাকে সাহস দেওয়া উচিত। ফু বলে না, এই সবকিছুই তাদের চালাকি। ফরচুন টেলার ব্যাপারে তুমি আমায় যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, যেটা কেউ জানে না সেটাও আমি বলে দিতে পারবো। ওই এরপরে ওর লোকটিকে ইগনোর করে চলে যাচ্ছিল। পার্সন টেলার এবার পেছন থেকে বলে তোমার লাইফ অনেক হার্ড ছিল, লাস্ট 3 বছর হলো তুমি যেটা পাওয়ার চেষ্টা করছো, ওইটা পাওয়ার জন্য এখন যদি তুমি অ্যাকশন না নাও তাহলে ওইটা হারিয়ে ফেলবে। জিয়াং মনে করে ফরচুন টেলার এটা তাকে বলছে, সে তো তার এই পাওয়ার ব্রেসলেটটি এতদিন খুঁজছিল। তবে ফুকে সে আপাতত এটা বলতে পারবে না, এজন্য মানে ওই ফরচুন টেলার ভুলভাল বকছে। চলো আমাদের যাওয়া উচিত। তবে ফু কিন্তু মন থেকে ফরচুন টেলারের বলা কথাগুলো মনে পড়ছিল। এই 3 বছর হলে সে জিয়াংকে চেয়ে আসছে, সে যদি তাকে পাওয়ার সত্যি চেষ্টা না করে তাহলে হয়তো হারিয়ে ফেলবে। সে এবার জিয়াং এর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। জিয়াং ভাবছিল সে আবারও কি আমায় কিস করবে। ফুয়ের মাথায় তো ফরচুন টেলারের বলা কথাগুলোই ঘুরছিল, সে যদি জিয়াংকে পাওয়ার চেষ্টা না করে তাহলে হারিয়ে ফেলবে। এগুলো ভাবতে ভাবতে জিয়াংকে কিস করতে শুরু করে। জিয়াং প্রথমে চুপ থাকে, বাট পরে আবার সরে আসে, কারণ সে ফুয়ের ক্লোজ হতে পারে না, এতে তো সবকিছু আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। ওইখানে এবার জিয়াং এর ব্রাদার আসে, সে এসে ফুকে বলে তুমি কিন্তু আমার সিস্টারকে একদমই ডিস্টার্ব দেবে না। ফু বলে তোমায় চিন্তা করতে হবে না, আমরা অলরেডি ম্যারিড আর আমি তার অনেক অনেক বেশি কেয়ার করতে চাই। জিয়াং এবার বলে ব্রাদার তুমি কিছু বলতে চাও? ব্রাদার তখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে জিয়াং এর পরিচয় করিয়ে দেয়। তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডও ছিল। জিয়াং তার ব্রাদারের গার্লফ্রেন্ডকে দেখে বুঝতে পারে ওই মেয়েটি তার ফ্রেন্ডের সঙ্গে তাকে চিট করছে। সে এবার এদের একটু লেসন শেখানোর জন্য একসঙ্গে ডিনার করতে যায়। সবাই এবার রেস্টুরেন্টে আসে, ওয়েটার্সরা এদেরকে খাবার সার্ভ করতে আসে। জিয়াং বলে এদের ড্রেস আমার একদমই ভালো লাগছে না। ফুয়েটে শুনতেই কল দিয়ে সকলে ড্রেস চেঞ্জ করার অর্ডার দেয়। সবাই ড্রেস চেঞ্জ করে খাবার নিয়ে চলে আসে। এখানে ম্যাক্সিমাম খাবারই ভেজিটেবল ছিল। জিয়াং ইচ্ছা করে তার ভাইয়ের গার্লফ্রেন্ডকে ওইগুলো খাওয়াতে থাকে, কারণ তার এই খাবারগুলো একদমই পছন্দ নয়। ওই ফ্রেন্ডের সঙ্গেও সে ভালোই মজা নেয়। এগুলোর পরে সে যখন ফুয়ের সঙ্গে বসেছিল, ফু বলে তুমি এমনটা কেন করলে? জিয়াং এবার বলে দেয় ওই মেয়েটি তার ব্রাদারকে চিট করছে, তাহলে তার ব্রাদার তো কোনো কিছুই বুঝতে পারছে না, এজন্যই সে তার ব্রাদারের হয়ে তাদেরকে একটু লেসন শেখালো। ফু বলে তোমার ব্রাদারকে তোমার এগুলো বলে দেওয়া উচিত। তখন এই ব্রাদার জিয়াং এর জন্য বড় ওয়াটারমেলন নিয়ে আসে। সে কিন্তু জিয়াংকে অনেক ভালোবাসতো। এরা এবার ব্রাদারকে একটি হোটেল রুমে বাইরে নিয়ে আসে আর বলে যা কিছুই হোক তুমি নিজেকে শান্ত রাখবে, কারণ এখন সে যেটা দেখতে চলেছে ওইটা দেখার পরে তার হার্টে পেইন শুরু হবে। তবে সে যদি মনকে আগেই বুঝিয়ে নেয়
তাহলে কষ্টটা কম হবে। ব্রাদার এবার ভেতরে আসলে তার গার্লফ্রেন্ডকে তার ফ্রেন্ডের সঙ্গে মজা করতে দেখে। সে তো এতে প্রচন্ড রেগে তাদেরকে হিট করছিল। তবে জিয়াং নিজের পাওয়ারের সাহায্যে তাকে আটকে নেয়, কারণ এগুলো ইলিগাল। এরা তো ওইখান থেকে পালায়। জিয়াং তখন তার পাওয়ার ইউজ করে তার ব্রাদারকে শান্ত করে, তারপর তাকে পানি দেয়। ব্রাদার বলে, তোমাদের আমার নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। জিয়াং এবার চুপি চুপি তার ব্রাদারের হাতে তার ওই পেপারস দেয়, যাতে ব্রাদার নিজেকে প্রোটেক্ট করতে পারে। ও এবার জিজ্ঞেস করে, তুমি এটা কি দিলে? ব্রাদার এবার ওইটা তুলে বলে, এই দেখো, আমার সিস্টার আমায় প্রোটেক্ট করার জন্য এটা দিয়েছে। ফু এটা শুনে জেলাস হয়ে বলে, ওয়াইফ, আমার ওটা লাগবে। আমার ওয়াইফের জিনিসের ওপরে আমার প্রথমে অধিকার। জ্যাং এবার তাকে ওইটা দিয়ে দেয়। তারপর ভাবে কিছু অদ্ভুত লাগছে। আরে ফুয়ের গ্র্যান্ডমা তো অসুস্থ, সেটা এখান থেকেই ফিল করতে পারছিল। তখনই অ্যাসিস্ট্যান্টের কাছেও কল আসে। তারা জানতে পারে গ্র্যান্ডমায়ের হেলথ ভালো নেই। জিয়াং বলে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে ওইটা আমি পরে এক্সপ্লেন করব। সেন কাঠ হয়ে দেখানো হয় এরা বাসায় চলে এসেছে। ফু গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করেছিল, আপনার কি হয়েছে? গ্র্যান্ডমা তো কথা বলতে পারছিল না। আন্টি বলে, ডক্টর ওনাকে চেক করেছে, ওনার মাঝেতেও কোনো সমস্যা পাওয়া যায়নি। ফু এবার জিয়াংকে সামনে এনে বলে, তুমি গ্র্যান্ডমায়ের চেক আপ করো। জিয়াং এবার গ্র্যান্ডমাকে দেখছিল। কাজের সিস্টার বলে, ডক্টরই কোনো কিছু বুঝতে পারেনি। আর তুমি কিভাবে বুঝতে পারবে? তুমি তো মেডিকেলের মাও জানো না। জিয়াং তো চেক করে বুঝতে পারে গ্র্যান্ডমার কি হয়েছে। এরপরে আন্টিকে জিজ্ঞেস করে, উনি কিছু খেয়েছিল? আন্টি বলে, সবাই যেটা খেয়েছিল উনিও সেটাই খেয়েছে। জিয়াং বলে, বাট ওনাকে তো পয়জন দেওয়া হয়েছে, এখন তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট করতে হবে। আন্টি এবার সিল্লে বলে, তুমি এটা কি বলছো? বাই চান্স তুমি মেন করতে চাচ্ছ আমরা ওনাকে পয়জন দিয়েছি? ভুলে যারা, ওইটা আমার মম, আমি কেন ওনাকে শেষ করব? জিয়াং বলে, আপনার এত চিল্লাচিল্লি করার প্রয়োজন নেই। গ্র্যান্ডমা ঠিক হলে উনিই বলে দেবে আসলে কি হয়েছিল। কাজের সিস্টার বলে, তুমি গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করবে? বাই চান্স ওনার কিছু হয়ে গেলে তুমি কি দায়ভার নেবে? ফু তখন বলে, আমি জিয়াংকে বিলিভ করি, আমি জানি সেটা করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট এবার আন্টি আর কাজিন সিস্টারকে বাইরে নিয়ে আসে। ফুও বাইরে যায়। জিয়াং তখন গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করতে শুরু করে। সে এখানে নিজের নিডিল আর ম্যাজিক পাওয়ার দিয়ে গ্র্যান্ডমাকে সুস্থ করে দেয়। এতে সে অসুস্থ ফিল করছিল। ফু বলে, তোমার কি হয়েছে? জিয়াং বলে, আমি ঠিক আছি, আর গ্র্যান্ডমাও এখন সুস্থ। অন্যদিকে আন্টি ওই ইভিল মাস্টারের সঙ্গে দেখা করতে এসেছে। ফু এখন তো বাসায় ফিরেছে, তাই এবার তারা তাদের ম্যাজিক পাওয়ার ইউজ করতে চাচ্ছিল। ইভিল মাস্টার আন্টিকে একটা জিনিস দেয়, সঙ্গে প্ল্যানও শেয়ার করে। আন্টি বলে, ওকে আমি সবকিছু বুঝতে পেরেছি। এদিকে গ্র্যান্ডমা উঠতেই এরা গ্র্যান্ডমায়ের অনেক বেশি কেয়ার করছিল। গ্র্যান্ডমা এবার ফু আর জিয়াং এর হাত ধরে বলে, তোমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই তোমাদের সারা জীবন একসঙ্গে হ্যাপিলি থাকতে হবে। তোমরা হ্যাপিলি থাকলেও আমিও হ্যাপি। ফু বলে, গ্র্যান্ডমা আপনি চিন্তা করবেন না, আমরা সারা জীবন একসঙ্গে অনেক বেশি হ্যাপি থাকবো। তবে জিয়াং এর মাথায় অন্য কথা ঘুরছে। সে তো নিডিলের সঙ্গে সঙ্গে নিজের সুপার পাওয়ারও ইউজ করেছে, যেটা ফু দেখেছে। এখন সে কি এ বিষয়ে তাকে কোয়েশ্চেন করবে? তার মনে হচ্ছিল ফু এবার এ বিষয়ে তাকে কোয়েশ্চেন করবে। একটু পরে রুমে এসে ফু জিজ্ঞেস করে, গ্র্যান্ডমাকে কি সত্যি পয়জন দেওয়া হয়েছিল? জিয়াং বলে, হ্যাঁ। এখন আমি যেগুলো বলবো তুমি কি সেটা বিলিভ করবে? ফু বলে, অবশ্যই বিলিভ করব। জিয়াং বলে, অ্যাকচুয়ালি তোমার গ্র্যান্ডমা তোমার জন্য যে ম্যাজিশিয়ান ডক্টরকে হায়ার করেছিল ওইটা আমি। ফু বলে, কি তুমি ম্যাজিক করে রোগীদের সুস্থ করো? জিয়াং এবার কান্না করতে করতে বলে, তুমি রাগ করো না, হয়তো আমি মানির জন্য এগুলো করছি, তবে আমি যেগুলো বাই করতে চাচ্ছি ওইগুলোর অনেক প্রাইস, তাই আমার মানির অনেক প্রয়োজন। ফু বলে, হঠাৎ কেন তুমি সবকিছু অ্যাকসেপ্ট করে নিলে? জিয়াং বলে, তুমি না অ্যাসিস্ট্যান্টকে বললে তুমি ওই ম্যাজিশিয়ানকে জেলে দিবে, তাও আবার 10 বছরের জন্য? তবে তুমি বিলিভ করো তোমাদের এই পুরো বাসাতে কালো জাদু করা হয়েছে, এজন্যই একে একে তুমি গ্র্যান্ডমা অসুস্থ হয়ে পড়ছো। আমি যদি তোমাকে সেভ করতে না আসতাম তাহলে অনেক আগেই তুমি শেষ হয়ে যেতে। এখানে আসার আমার একটাই মোটিভ ছিল, সেটা হলো তোমায় সুস্থ করা। ফু এটি শুনে রেগে বলে, তার মানে তুমি শুধু আমায় ক্লায়েন্ট মনে করো, তোমার লাইফে আমার কোনো ভ্যালু নেই? এটা বলতে বলতে অসুস্থ হয়ে পড়ছিল। জিয়াং তার কাছে আসতে থাকলে ফু বলে, তুমি কি কখনোই আমাকে একটুও লাইক করোনি?
সে তো শেষ হয়ে যায়। জিয়াং তখন বুঝতে পারে আবারও হয়তো ম্যাজিক করা হচ্ছে। সে তো নিজের ম্যাজিক পাওয়ার ইউজ করে ফুকে ঠিক করে ফেলে, বাট সে অসুস্থ হয়ে যায়। ফু তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। জিয়াং বলে, আমি ঠিক আছি। ফু বলে, 3 বছর আগেও তুমি আমায় সেভ করেছিলে, ওই সময় থেকেই আমি তোমায় লাইক করি। জিয়াং বলে, ওই সময় আমার পাওয়ার আরো কম ছিল, এজন্যই হয়তো আমি সবকিছু ভুলে গিয়েছি। তবে আমি আমাদের রিলেশনকে নিয়ে ভেবে দেখব, এটার জন্য আমার কিছুটা টাইম লাগবে। ফু এটাতে এগ্রি করে। জিয়াং এবার বলে, আমি যদি কারো ট্রিটমেন্ট করি তাহলে তারা কিন্তু আমায় মানি দেয়, তুমি এখনো আমায় পেমেন্ট করনি। ফু এটা শুনতেই তাকে মানি ট্রান্সফার করে। জিয়াং পেমেন্ট দেখে তো পুরো অবাক, কারণ সে পুরো 100 মিলিয়ন দিয়েছিল। ফু তার এক্সপ্রেশন দেখে বলে, এটা কি কম হয়েছে, আমি আরো ট্রান্সফার করছি। জিয়াং বলে, না না, তোমার ট্রিটমেন্ট অনুযায়ী এই মানি অনেক বেশি। ফু বলে, তুমি আমার লাইফকে সেভ করছো, তুমি এর থেকেও বেশি ডিজার্ভ করো। জিয়াং বলে, ওকে, আমি ফিউচারে তোমার আরো বেশি কেয়ার করব, যাতে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও। এটা বলে মনে মনে ভাবছিল, আই হোপ তুমি সারা জীবন অনেক অনেক বেশি হ্যাপি থাকো। একটু পরে ফু আর জিয়াং গ্র্যান্ডমার কাছে আসে। গ্র্যান্ডমা এখানে জিয়াংকে গিফট দিচ্ছিল। জিয়াং ভাবতে থাকে, আমার কি এটা নেওয়া ঠিক হবে? ফু বলে, গ্র্যান্ডমা এত ভালোবেসে তোমায় গিফট দিচ্ছে, তোমার এটা নেওয়া উচিত। জিয়াং এবার গিফটটি নিয়ে নেয়, সঙ্গে গ্র্যান্ডমাকে প্রোটেকশন পেপার দেয়, যাতে বিপদ আসলেই উনি নিজেকে রক্ষা করতে পারে। কাজিন সিস্টার এগুলো দেখে অনেক জেলাস হচ্ছিল, কারণ গ্র্যান্ডমা এই 2 দিনের মেয়েকে কতটা ভালোবাসছে। তবে আন্টি মনে মনে অনেক খুশি ছিল, কারণ ওনার প্ল্যান তো অলরেডি সাজানো আছে। ফু আর জিয়াং যখন রুমে আসে তখন আন্টির ম্যাজিক স্টার্ট হয়ে যায়। চারিদিকে কাঁপছিল, অস্বাভাবিক সকল কিছু ঘটতে থাকে, সবকিছু যেন এদের উপরে পড়তে থাকে। ফুতু জিয়াংকে সেভ করতে তার সামনে চলে আসে। জিয়াং বলে, তুমি পাগল, তুমি কেন সামনে আসলে? এখানে ফুয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিয়াং যতক্ষণে নিজের ম্যাজিক প্রয়োগ করবে ততক্ষণে ফুয়ের নাম্বার কাউন্টিং পুরো শূন্য হয়ে যায়, তা তো হার্টবিট চলা বন্ধ হয়ে গেছে। জিয়াং এটা দেখে অনেক টেনশনে ম্যাজিক করার ট্রাই করে, বাট ওইটা কাজ করছিল না। আন্টি আর কাজের সিস্টার এখানে এসে চিল্লে বলে, তুমি ফুয়ের সঙ্গে কি করেছ, তার এই অবস্থা কেন? উনি মেয়েদের দিয়ে জিয়াংকে বের করে দেবার ট্রাই করছিল। এতে জিয়াং ম্যাজিকও ভালোভাবে ইউজ করতে পারে না, তবে তাকে ফুকে সেভ করতেই হবে। এই জন্য অনেক কষ্টে ম্যাজিক ইউজ করে। ফু উঠছিল না, জিয়াং তাই জোরে জোরে কান্না করছিল। গ্র্যান্ডমা এবার দৌড়ে এসে বলে, তোমায় উঠতেই হবে, তোমরা দুজন আলাদা হতে পারো না। একটু পরে জিয়াংকে বেডে দেখানো হয়। ফু তার জন্য ওয়েট করছিল। জিয়াং উঠতেই ফুকে দেখতে পায়। গ্র্যান্ডমা ওইখানে আসে। উনি এদের দুজনকে সেফ দেখে রিল্যাক্স ফিল করছিল। আন্টির প্ল্যান তো ফেল গিয়েছে, এজন্য আবারও আরেকটি প্ল্যান চালু করে দেয়। তবে এটাতে জিয়াংয়ের উপরে লাভ পয়জনের আসর পড়ে। সে এবার ফুয়ের ক্লোজ হচ্ছিল। ফু বলে, তুমি এটা কি করছো? তুমি কি হুশে আছো? তুমি কি নিজের ইচ্ছেতে এগুলো করছো? জিয়াং তো কন্ট্রোলে ছিল না। ফু এর জন্য তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। এখানে দুজন তো একসঙ্গে নাইট স্পেন্ড করে নেয়। নেক্সট ডে জিয়াং উঠে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল, কারণ এমন কিছু হবে সে তো এক্সপেক্টই করেনি। তবে এখন সে সুস্থ, এর জন্য পাওয়ার ইউজ করে ওই ইভিল মাস্টারের ফেস দেখে নেয়। উনি তো এখনো এদের উপরে ম্যাজিক করছিল। জিয়াং এবার ওই মাস্টারের সঙ্গে ফাইট করতে যায়, তবে সে বেশি ফাইট করার আগে ওই মাস্টার পালিয়ে যায়। জিয়াং এবার সিদ্ধান্ত নেয় সে ট্রিক করে ওই ইভিল মাস্টারকে আবারও নিয়ে আসবে, যাতে তাকে একেবারে শেষ করতে পারে। বাট ইভিল মাস্টারের আবার অন্য প্ল্যান ছিল। উনি গ্র্যান্ডমাকে আটকে নেয়, যাতে ওনাকে ইউজ করে জিয়াংকে শিক্ষা দিতে পারে। জিয়াং আর ফু তো গ্র্যান্ডমাকে সেভ করতে চলে আসে। ইভিল মাস্টার অনেক ম্যাজিক করার ট্রাই করে, তবে জিয়াংয়ের কাছে টিকতে পারে না। দুজনের ফাইটে জিয়াংয়ে জিতে যায়, ফলে ওই ইভিল মাস্টারকে সে আটকে নেয়। গ্র্যান্ডমার তো ওনার ডটারের জন্য চিন্তা হচ্ছিল। জিয়াং বলে, আন্টি ইভিল পাওয়ার ইউজ করেছে, এখন ইভিল মাস্টার নেই, তাই ওনার বডিতেও কোনো পাওয়ার নেই। উনি এখন প্যারালাইসিস অবস্থায় আছে, হয়তো উনি বেঁচে থাকবে, বাট কখনোই আর হাত পা নাড়াতে পারবে না। লাস্ট সিনে জিয়াং আর ফুয়ের ম্যারেজ দেখানো হয়। গ্র্যান্ডমা এদের জন্য অনেক হ্যাপি ছিল।
এরাও একে অপরকে পেয়ে অনেক হ্যাপি। এমন একটা হ্যাপি হ্যাপি মোমেন্ট দেখে ড্রামাটি শেষ করা হয়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।